ইরানে আবারও হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। নতি স্বীকার না করে পাল্টা হুঙ্কার ইরানের। নতুন করে আবারও কি যুদ্ধ শুরু? ইরানের হুমকির পর ভয়ে পিছু হটল মার্কিন যুদ্ধ জাহাজ, দাবি আইআরজিসি। তবে অস্বীকার করছে আমেরিকা। কে সত্যি বলছে? ইরানকে মেধাশক্তি ধ্বংসে মরিয়া ট্রাম্প ও নেতানিয়াহু। দেশটির 30 উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হামলা। ইরানের গবেষণাকে এত ভয় কেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওরাল নিউজ হেডলাইন। ইরানে আবারও হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন হরমুজ প্রণালী ঘিরে ইরানের সব বন্দরগুলো অবরোধ করার। এর ফলে ইরানের বন্দরগুলোতে আর কোনো জাহাজ ভিড়তে বা সেখান থেকে ছেড়ে যেতে পারবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দিকে এগিয়ে আসা প্রতিটি সামরিক জাহাজের জন্য নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। প্রশ্ন উঠেছে, হুমকি আর পাল্টা হুমকিতে টিকবে কি যুদ্ধবিরতি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতির 1 সপ্তাহ না যেতেই আবারও তেহরানে হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে। দ্য ইকোনমিক টাইমস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের হামলা হবে ছোট পরিসরে। যদিও হামলার তথ্যের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালীতে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধের ঘোষণাকে আবারও যুদ্ধের অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পুরো হরমুজ প্রণালী নয়, নৌ অবরোধ জারি থাকবে ইরানের বন্দরগুলোতে। রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। কয়েক ঘন্টার মধ্যে শুরু হওয়া এই অবরোধে ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা দেবে না যুক্তরাষ্ট্র। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। তবে মার্কিন নৌ অবরোধের সাথে কোনো আপোষ করবে না ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নস্যাৎ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানের জলসীমার দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে। ওই জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আইআরজিসি। এদিকে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও অন্তত 7% বেড়েছে। শান্তি আলোচনার ব্যাপারে ইরান আগ্রহ দেখাক বা না দেখাক, তাতে যুক্তরাষ্ট্রের কিছুই আসা যায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। আর আলোচনা ব্যর্থ হওয়ার জন্য আবার ওয়াশিংটনের বারবার মতের পরিবর্তন এবং অবরোধকে সামনে নিয়ে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনার চেয়ে আবারও সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করতেই মার্কিন নৌবাহিনী দ্রুত গতি সম্পন্ন শক্তিশালী যুদ্ধ জাহাজ ড্রেক্স আয়ারকে গুলি করার হুমকি দিয়ে পিছু হটিয়ে দিয়েছে ইরান, এমন দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের প্রকাশিত এমন এক ভিডিও ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজ সফলভাবেই হরমুজে ঢুকে অভিযান চালিয়েছে। দুই দেশের বিপরীতমুখী দাবির পেছনে রহস্য কি? কে সত্যি বলছে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Last warning, I am ready to fire. এমন বার্তা শোনার পরই হরমুজ প্রণালীর পূর্বাংশ থেকে ভয়ে পিছু হটতে দেখা যায় মার্কিন নৌবাহিনীর দ্রুতগতি সম্পন্ন এবং অত্যন্ত শক্তিশালী যুদ্ধ জাহাজ ডেস্ট্রয়ারকে। এমনটাই দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। Attention all vessels in Oman Sea. This is Iranian Sepah Navy. If you see any warship in your vicinity, keep a distance more than 10 miles from them because I'm ready to open fire on them without any warning. ভিডিওতে দেখা যায় প্রণালীতে প্রবেশের চেষ্টা করছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ। ঠিক সেই সময় ইরানি বাহিনীর পক্ষ থেকে সরাসরি হুমকি দেওয়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত মার্কিন ডিস্ট্রয়ারগুলো দিক পরিবর্তন করে সরে যায় বলে দাবি তেহরানের। এক বিবৃতিতে আইআরজিসি জানায়,
হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু নির্দিষ্ট শর্ত পূরণ করা বেসামরিক জাহাজগুলোকেই এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। সেন্ট্রাল কমান্ড জানায় তাদের জাহাজ সফলভাবেই প্রণালীতে প্রবেশ করেছে এবং সেখানে অভিযান পরিচালনা করছে। অন্যদিকে ইরান সেই দাবি পুরোপুরি নাকচ করে বলছে কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি। দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে, প্রণালীতে আসলে কি ঘটেছিল, কে সত্যি বলছে, আর এসব উত্তেজনা নতুন করে কোন দিকে মোড় নেবে? মোর্শেদ আলম, বাংলা ভিশন। ইরানের সব বন্দর অবরোধ করা ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ খুব একটা কার্যকর হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাস্তবে ট্রাম্পের এই পদক্ষেপের প্রভাব হবে অত্যন্ত নগণ্য। যুক্তরাষ্ট্র যদি সত্যি এই অবরোধ কার্যকর করে তবে তা শুধু গুটি কয়েক জাহাজের চলাচল বন্ধ করবে। বৃহত্তর প্রেক্ষাপটে এটি বড় কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। কূটনৈতিক আলোচনায় ব্যর্থতার পর এবার হরমুজ প্রণালীতে কঠোর সামরিক অবস্থানের পরিকল্পনা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সমুদ্র সীমায় রীতিমতো লকডাউন ঘোষণা করেছে মার্কিন বাহিনী। 13 এপ্রিল স্থানীয় সময় সকাল 10টা থেকে ইরানের বন্দরগুলো অবরোধ করছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এই অবরোধ কার্যকর হলে ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ ভিড়তে পারবে না এবং বর্তমানে যেসব জাহাজ ইরানের বন্দরগুলোতে আছে সেগুলো বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারবে না। কোনো জাহাজ যদি অবরোধ অমান্য করে তাহলে সেটি লক্ষ্য করে হামলা চালাবে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের উপকূলীয় এলাকায় প্রবেশকারী সব দেশের জাহাজের ওপর এই অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হবে। তবে যেসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ইরান ব্যতীত অন্য কোনো দেশের বন্দরের উদ্দেশ্যে যাওয়া আসা করছে সেসব জাহাজের চলাচলের স্বাধীনতায় সেন্টকম কোনো বাধা দেবে না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ঘোষণা করেন, এক সময় এমন পরিস্থিতি আসবে যখন সব জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরানের অনমনীয়তার কারণে এখনই তা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে টোল বা মাশুল প্রদান করছে সেগুলোকে খুঁজে বের করতে এবং বাধা দিতে তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের মতে, যারা ইরানকে অবৈধ টোল দেবে মুক্ত সমুদ্রে তাদের কোনো নিরাপদ চলাচলের নিশ্চয়তা থাকবে না। তবে বিশ্লেষকদের মতে বাস্তবে ট্রাম্পের এই পদক্ষেপের প্রভাব হবে অত্যন্ত নগণ্য। যুক্তরাষ্ট্র যদি সত্যিই এই অবরোধ কার্যকর করে তবে তা শুধু গুটি কয়েক জাহাজের চলাচল বন্ধ করবে। বৃহত্তর প্রেক্ষাপটে এটি বড় কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। আমার মনে হয় না এই অবরোধ নিয়ে এগিয়ে গেলে ট্রাম্পের সামনে যুদ্ধ এড়ানোর কোনো পথ খোলা থাকবে। এটা বোঝা জরুরি যে তিনি কেবল ইরানের বিরুদ্ধেই লড়ছেন না। যেসব জাহাজে ইরানি তেল আছে সেগুলোর ওপর চড়াও হওয়া মানে চীন বা ভারতের ওপরও চড়াও হওয়া, কারণ এই তেল তারা ইতোমধ্যেই কিনে নিয়েছে। তিনি শুধু ইরানের তেল আটকাচ্ছেন না, বরং এসব দেশের কিনে নেয়া তেল কেড়ে নিচ্ছেন। এই অবরোধের পেছনে একটি যুক্তি হতে পারে যে ট্রাম্প চীনকে দিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন, কিন্তু যুক্তরাষ্ট্র যদি শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতিতে অটল থাকে তবে এই কৌশল কাজে আসবে না। চীনারা খুব ভালো করেই জানে যে ইরান এতে কখনোই রাজি হবে না। বর্তমানে খুব কম জাহাজ এই প্রণালী অতিক্রম করছে। এর মধ্যে ইরানকে টোল দিচ্ছে এমন জাহাজের সংখ্যা আরও নগণ্য। আপাতত সবাই একটি স্থায়ী বা টেকসই শান্তি চুক্তির অপেক্ষায় আছে। এছাড়া অধিকাংশ শিপিং কোম্পানি এখনই কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। যদি পরিস্থিতি শান্ত হয় তবে খুব ধীরে ধীরে জাহাজ চলাচল শুরু হতে পারে। ফলে ট্রাম্পের এই হুমকি নতুন কোনো বড় সংকট তৈরি করবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। নিষেধাজ্ঞার শেকল ছিঁড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর প্রযুক্তিতে স্বনির্ভর হয়ে উঠেছে ইরানি।
আর এটি নিয়েই ভয় পশ্চিমাদের। এবারের যুদ্ধে তাই দেশটির মেধাশক্তির ওপর মরণঘাতী হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। শরীফ ইউনিভার্সিটি থেকে শুরু করে 30টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বোমার লক্ষ্যবস্তু। এর পেছনে রয়েছে ইরানি উদ্ভাবন মুছে দেওয়ার নীল নকশা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দশকের পর দশক ধরে কয়েক ডজন মার্কিন নিষেধাজ্ঞার মাঝেও ইরানি বিজ্ঞানীরা নিজেদের শক্তিতে গড়ে তুলেছিলেন এআই এবং বিভিন্ন রকম প্রযুক্তিগত সামর্থ্য। সেই মেধা আর তিল তিল করে জমানো গবেষণা ও জ্ঞানের ভাণ্ডারকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। গত 6 এপ্রিল ইরানের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শরীফ ইউনিভার্সিটিতে চালানো শক্তিশালী বিস্ফোরণের লক্ষ্যবস্তু কোনো অস্ত্রাগার ছিল না। মার্কিন হামলার লক্ষ্য ছিল ইরানের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা কেন্দ্র। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাড়ভাঙা খাটুনি আর একদল রিসার্চারের আন্তরিক চেষ্টায় পার্সি ভাষায় তৈরি করা এআই মডেলগুলোর ডেটাবেজ। কিন্তু ইসরায়েল আমেরিকার টার্গেট কেন ইরানের বিশ্ববিদ্যালয়? ইরানের নলেজ পাওয়ার বা মেধাশক্তির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিশ্লেষকেরা এটিকে বলছেন পরিকল্পিত জ্ঞানতাত্ত্বিক হত্যা। সরকারি তথ্য অনুসারে মার্কিন ইসরায়েলি হামলায় সরাসরি আক্রান্ত হয়েছে ইরানের অন্তত 30টি বিশ্ববিদ্যালয়। 100 বছরের পুরনো পাস্তুর ইনস্টিটিউটের ল্যাব থেকে শুরু করে এভিয়েশন ও সাবমেরিন প্রযুক্তির সূতিকাগার বলে পরিচিত ইস্পাহান ইউনিভার্সিটি বাদ পড়েনি কিছুই। যুদ্ধের লেলিহান শিখা যখন ল্যাবরেটরি থেকে শুরু করে আইবিএফ ক্লিনিক পর্যন্ত ছড়িয়ে পড়ে, তখন বুঝতে বাকি থাকে না এটি কেবল সামরিক টার্গেট নয়, বরং ইরানি জাতির বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার নীল নকশা। আন্তর্জাতিক গবেষকদের একটি অংশের মতে ইরানের উপর চালানো কৌশলটির সঙ্গে গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের অনেকটা মিল পাওয়া যায়। এই ধরনের জঘন্য কার্যক্রমকে বলা হয় স্কলাস্টিসাইড, সহজ অর্থে স্কলার বা বিজ্ঞানীদের গণহত্যা। দশকের পর দশক ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থামাতে পারেনি ইরানের বিজ্ঞানীদের। যুদ্ধের আড়ালে তাই সরাসরি বোমার আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের গবেষণাগার। শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলার মূল উদ্দেশ্য ইরানের থিঙ্কিং অ্যাবিলিটি বা চিন্তা করার সক্ষমতা চিরতরে স্তব্ধ করে দেওয়া। শত্রুদের শত ষড়যন্ত্রের মাঝেও অদম্য প্রতিরোধের চিত্র দেখিয়েছে ইরান। বোমার আঘাতে উড়ে যাওয়া ক্লাসরুমে বসে ইন্টারনেটের ধীর গতির সাথে যুদ্ধ করে অনলাইনে লেকচার দিয়েছেন গণিতের অধ্যাপক। শিক্ষার্থীরা লাইব্রেরি বন্ধ পেয়েও ল্যাপটপ নিয়ে বসে পড়েছে ধ্বংসস্তূপের কোণে। দেশটির নীতি নির্ধারকেরা শুরু থেকেই বলে আসছেন মেধা কংক্রিটের দেয়ালে বন্দি থাকে না, সুতরাং বোমা মেরে সেটা উড়িয়ে দেওয়া যাবে না। বিজ্ঞানীদের হত্যা করে বা ল্যাব পুড়িয়ে ইরানকে সাময়িকভাবে পিছিয়ে দেওয়া যাবে, কিন্তু তাদের উদ্ভাবনী চেতনা মুছে ফেলা অসম্ভব। উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠান প্রযুক্তির কেন্দ্র ছাড়াও এক ধরনের রাজনৈতিক ভাবনার প্রাণকেন্দ্র। একের পর এক বিশ্ববিদ্যালয় ধ্বংস করার মাধ্যমে মূলত ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব ও স্বাধীন রাজনৈতিক চিন্তার পথকে থামিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ক্লাসরুমে বোমা ফেলার মতো চরম অপরাধ করেও বাগাড়ম্বর থামাননি প্রেসিডেন্ট ট্রাম্প। এখন প্রশ্ন একটাই, প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ইরানিদের স্বাধীন মনোভাব কখনো কি দমাতে পারবে পশ্চিমারা? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজার অবরোধ ভাঙার আহ্বান নিয়ে আবারও সমুদ্রে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করা এই নৌবহরটি শুধু ত্রাণ নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও বহন করছে। এবারের অভিযানে আগের চেয়ে অনেক বড় পরিসরে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা। তবে শঙ্কাও কম নয়। অতীতের মতো এবারও মাঝপথে ইসরায়েলের বাধার মুখে পড়তে পারে এই ফ্লোটিলা। মানবিক সহায়তার পাশাপাশি এই যাত্রা তুলে দিচ্ছে এক বড় প্রশ্ন, কবে শেষ হবে গাজার অবরোধ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবারও যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। 12 এপ্রিল স্পেনের বার্সেলোনা বন্দর থেকে এই নৌবহরটি গাজার উদ্দেশ্যে রওনা হয়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজার উপর আরোপিত ইসরায়েলের অমানবিক অবরোধের বিরুদ্ধে শুরু হয়েছে এই বেসামরিক সামুদ্রিক অভিযান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই ফ্লোটিলা বা নৌবহরটি কেবল ত্রাণবাহী জাহাজ নয়, বরং এটি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্তর্জাতিক রাজনৈতিক বার্তা।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য থিয়াগো আভিলা জানিয়েছেন, এবারে অভিযানে নৌকার সংখ্যা আগের তুলনায় অনেক বেশি। যেখানে 2025-এর অভিযানে 42টি নৌকা অংশ নিয়েছিল, সেখানে এবার 70টিরও বেশি নৌযান এই অভিযানে যুক্ত হয়েছে। প্রাথমিকভাবে বার্সেলোনা থেকে 39টি নৌকা যাত্রা শুরু করেছে এবং পথিমধ্যে বিভিন্ন দেশ থেকে আরও কয়েক ডজন নৌকা এই বহরে যোগ দেবে। আয়োজকরা বলছেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার অবরোধ ভাঙার ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় সম্মিলিত প্রচেষ্টা। এবারের অভিযানে বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশের নাগরিক, মানবাধিকার কর্মী, চিকিৎসক এবং সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। আনাদোলু এজেন্সির তথ্য মতে এবারের অভিযানে অংশগ্রহণকারীদের সংখ্যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। 2025 সালের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যখন গাজার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিল, তখন ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় সেগুলোকে বাধা দেয়। গতবারের 42টি নৌকা এবং 462 জন অংশগ্রহণকারীকে ইসরায়েলি বাহিনী মাঝপথেই আটকে দিয়েছিল। আয়োজকরা বলছেন, গতবারের সেই তিক্ত অভিজ্ঞতা এবং ব্যর্থতাকে পেছনে ফেলে এবার নতুন উদ্যমে আরও বড় পরিসরে এই অভিযান সাজানো হয়েছে। আমাদের আগের মিশনে 42টি নৌকা গাজার কাছাকাছি পৌঁছেছিল এবং 442 জন আরোহী সহ সেগুলোকে আটকে দেওয়া হয়েছিল। এবার আমাদের সাথে 70টিরও বেশি নৌকা রয়েছে, যার মধ্যে 39টি এখান থেকে অর্থাৎ বার্সেলোনা থেকে রওনা হচ্ছে। এর আগে যতবার ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমরা এখন তার চেয়েও বেশি সংখ্যক নৌকা নিয়ে এগোচ্ছি। গাজার যা প্রয়োজন তার তুলনায় আমরা যা নিয়ে আসছি তা সমুদ্রের মাঝে এক ফোঁটা পানি মাত্র। আমরা সেটা জানি, কিন্তু এই পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন এবং বিচারহীনতার মুখে একমাত্র নৈতিক প্রতিক্রিয়া হল স্থলে এবং জলে অবিরাম ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া। বার্সেলোনা থেকে রওনা হওয়া এই নৌবহরটি ঠিক কবে নাগাদ গাজা উপকূলে পৌঁছবে তা অনেকাংশে নির্ভর করছে সমুদ্রের আবহাওয়া এবং পথে নতুন করে যুক্ত হওয়া নৌকাগুলোর উপর। মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী সমুদ্র উত্তাল থাকায় ফ্লোটিলাটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং চলতি সপ্তাহের শেষ নাগাদ আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করতে পারে। তবে গাজা অভিমুখে পৌঁছতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েল প্রতিবারের মতো এবারও এই ফ্লোটিলাকে একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। অতীতে এমভি মাভি মারমারা এবং অন্যান্য ফ্লোটিলার ক্ষেত্রে ইসরায়েল যেভাবে সহিংস সামরিক শক্তি প্রয়োগ করেছিল, এবারও তার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন এই ফ্লোটিলায় গ্রিনপিস, স্পেনের মতো বড় সংগঠনগুলোর সংহতি প্রকাশ করেছে। গাজার অবরোধ ভেঙে মানবাধিকার প্রতিষ্ঠার এই লড়াইকে তারা পরিবেশগত ন্যায় বিচারের সাথেও তুলনা করেছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা কেবল গাজার মানুষের জন্য খাদ্য বা ঔষধ বয়ে নিয়ে যাচ্ছে না, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কবে শেষ হবে এই অমানবিক অবরোধ। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ভারতের শোক, শ্রদ্ধা আর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো সুরের মহাকাশের উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলেকে। সোমবার সকালে মুম্বাইয়ের লোয়ার পারেলেতে অবস্থিত আশা ভোসলের বাসভবনে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পরিবার, পরিজন আর শুভানুধ্যায়ীরা। তার মরদেহে জড়িয়ে দেওয়া হয় জাতীয় পতাকা। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় তাঁকে। শিল্পীর বাড়ি কাসাগ্রান্ডে শেষ শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। স্থানীয় সময় দুপুর 2টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখার পর নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য। এর আগে কাসাগ্রান্ডে গিয়ে শ্রদ্ধা জানান তারকাদের মধ্যে ছিলেন রিতেশ দেশমুখ, টাবু, হেলেন, সচিন তেন্ডুলকার। বিকাল 4টায় শিবাজি পার্কে আশা ভোসলের শেষকৃত্য সম্পন্ন করা হয়। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করার পরদিন মারা যান ভারতের কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী। মৃত্যুর আগে হৃদরোগের পাশাপাশি ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল তাঁর। দাদা সাহেব ফালকে, পদ্মভূষণ সহ অসংখ্য পুরস্কার আর সম্মাননা পেয়েছেন তিনি। গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন 1997 সালে। পেঙ্গুইনের জন্য অ্যান্টার্কটিকার বরফ চূড়ায় জন্ম নিচ্ছে মৃত্যুফাঁদ। ডিম ফুটতে না ফুটতেই ভেঙে পড়ছে বরফ। সাঁতার শেখার আগেই পানিতে তলিয়ে যাচ্ছে হাজারো ছানা। 2080 সালের মধ্যে অর্ধেকে নেমে আসতে পারে এদের সংখ্যা। সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্তি হতে পারে এই প্রাণী। কেন এমন বিপর্যয়ের মুখে পড়েছে সম্রাট পেঙ্গুইন? সমুদ্র বরফ কমে যাওয়ার প্রভাব কতটা ভয়াবহ? বিস্তারিত থাকছে মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে।
অ্যান্টার্কটিকার বরফ চূড়ায় নিরাপদে বড় হওয়ার কথা ছিল, সেখানেই জন্ম নিচ্ছে মৃত্যু ফাঁদ। ডিম ফুটে বের হওয়ার আগেই ভেঙে পড়ছে বরফ, আর সাঁতার শেখার আগেই বরফ শীতল পানিতে তলিয়ে যাচ্ছে হাজারো ছানা। জলবায়ু পরিবর্তনের নির্মম প্রভাবে এভাবেই বিপন্ন হয়ে উঠছে সম্রাট পেঙ্গুইন প্রজাতির ভবিষ্যৎ। সম্রাট পেঙ্গুইনের জীবনচক্র পুরোপুরি নির্ভর করে সমুদ্রের শক্ত বরফের উপর। বছরের প্রায় ৯ মাস এই বরফই তাদের আশ্রয়। এখানেই ডিম পাড়ে, বেড়ে ওঠে ছানা। কিন্তু বৈশ্বিক উষ্ণতার কারণে ২০১৬ সালের পর থেকে অ্যান্টার্কটিকার সমুদ্র বরফ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। বরফ আগেভাগে ভেঙে পড়ায় পুরো কলোনি একসঙ্গে পানিতে তলিয়ে যাচ্ছে। শরীরে জলরোধী পালক না থাকায় তীব্র ঠান্ডায় জমে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। ২০২২ সালে বেলিংসহাউজেন সাগর অঞ্চলের ৫টি প্রজনন কেন্দ্রের মধ্যে ৪টি ধসে পড়ে। এর আগেও ২০১৬ সালে ওয়েডেল সাগরের একটি বড় কলোনি একইভাবে ধ্বংস হয়েছিল। গবেষকদের মতে ঘটনাগুলো ভয়াবহ এবং অত্যন্ত মর্মান্তিক। এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের বিপর্যয় হতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ সম্রাট পেঙ্গুইনকে বিপন্ন হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির আশঙ্কা, সমুদ্র বরফ কমার এই ধারা অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে এদের সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্বন নিঃসরণ কমানো না গেলে শতাব্দীর শেষ নাগাদ অ্যান্টার্কটিকার এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যেতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।